তারপরে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। প্রথমেই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির, আপনাকে দিয়ে শুরু করি। আমরা সচিবালয় দিয়ে শুরু করি মূল আলোচনাটা, মানে কি হতে যাচ্ছে। সম্পূর্ণ বিষয়টাই সন্দেহজনক। সারা দেশবাসীর সাথে আমিও সম্পূর্ণ একমত। ঊর্ধ্বে প্রমাণিত যে এটা পরিকল্পিত ভাবে একটা অগ্নিকাণ্ড, এবং যে সমস্ত ফ্লোরে বা যে সমস্ত শাখায় এই আগুনটা ঘটেছে তাতেও নিশ্চিত হওয়া যায় যে এটা পরিকল্পিত ভাবে অগ্নিকাণ্ডটা ঘটানো হয়েছে এবং কিছু নির্দিষ্ট ডকুমেন্টস বা প্রমাণাদি নষ্ট করার প্রচেষ্টা। সব জায়গাতে আগের লোকজনকে বসিয়ে রাখা হয়েছে। এই সরকারের ভেতরে আগের সরকারের সবাইকে রেখে আসলে কি দেশ শান্ত রাখা সম্ভব কিনা? এর চাইতে অনেক বড় কিছু করবে, সেটার জন্য প্রস্তুত থাকতে হবে দেশকে। যে আগুন ধরেছিল সচিবালয়ে, সেটা অবশেষে নিভেছে। নেভাতে সময় লেগেছে প্রায় 11 ঘন্টা। সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না, সেখানে ছুটির দিনের কিভাবে আগুন ধরলো? আগুনটা কিন্তু ধরেছে ছুটির দিনে, মাথায় রাখবেন। 25 তারিখ দিবাগত রাতে। 25 তারিখ সারাদিন সচিবালয় বন্ধ ছিল, ছুটির দিন ছিল। ওখানে নিরাপত্তা প্রহরী ছাড়া আর কেউ ছিলেন না। কিন্তু সেই দিন দিবাগত রাতে আগুনটা কিভাবে ধরলো? দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনি আওয়ামী লীগকে পুরোপুরিভাবে আপনি বিতাড়িত করবেন না, আওয়ামী লীগের ছত্রছায়াকে পুরোপুরি মুক্ত করে, মানে ছত্রছায়া মুক্ত করবেন না, সেখানে তো নাশকতা হবে। আপনি এখানে তো আজকে তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা করছে এটা কম, বাট আই এম শিওর এটা একটা স্যাবোটাজ, এটা পরিকল্পিত কোনো একটা ষড়যন্ত্রমূলক কিছু। মানে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিভিন্ন হাই ভ্যালু টার্গেট আছে, মানে কেপিআই গুলো আছে, যেমন বিভিন্ন মিনিস্ট্রি, ব্যাংক, বা তারপরে আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো, যেমন বিভিন্ন সংস্থাগুলো বা বৈদেশিক যে হাই কমিশন গুলো, এম্বাসি গুলো, এরকম কেপিআই গুলোতে একটা নাশকতা করা হবে। তারপরে বিভিন্ন সুউচ্চ ভবনগুলোতে কিন্তু অগ্নিকাণ্ড ঘটানোর সম্ভাবনা আছে। তারপরে আমাদের বিভিন্ন বিদেশিরা যেসব রেস্টুরেন্টগুলোতে যায়, ওইসব রেস্টুরেন্টগুলোতে নাশকতা ঘটানোর সম্ভাবনা আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটেনশন যাতে এখানে আসে। তো এই নাশকতা ঘটানোর এই সুযোগ কে তৈরি করে দিয়েছে? আমরা দিয়েছি। এই সময় পরিষ্কার আমরা বুঝতে পারতেছি এই মুহূর্তে কারা ঘটনা ঘটাইতে পারে আমাদের দেশের, এই মুহূর্তে কারা নাশকতা করতে পারে। এটা করতে পারে একমাত্র আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ কাদের সহযোগিতা করবে? আমরা সেই প্রতিবেশী দেশকে দেখতে পাচ্ছি তারা কি স্টেটমেন্ট দিচ্ছে, পরিষ্কার ভাবে আমরা তাদের ভূমিকা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কেন এই ক্রিমিনালদেরকে এখনো কেন আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি না? এখনো কি করে এই ব্যক্তিগুলো এই একই জায়গায় থাকতে পারে? অ্যাকচুয়ালি সেনাবাহিনী বা আরেকটা কথা, গোয়েন্দা প্রধান, এখানে গোয়েন্দা প্রধানকে একা আমি এখানে মেনশন করবো কেন? একা গোয়েন্দা প্রধান কি করতে পারে বাংলাদেশে? কিন্তু এখানে তার বাইরে আমাদের যে বেসামরিক, শুধু সামরিক বাহিনী বাদ দিলাম, বেসামরিক প্রতিষ্ঠানগুলো যারা, এটা পুরোপুরি কি অ্যাকচুয়ালি স্বাধীন হয়েছে? বিভিন্ন মিনিস্ট্রিগুলোতে যে আমাদের কম বয়সী উপদেষ্টা যারা আছে, এদেরকে এখন বিভিন্ন আমলারা চালাচ্ছে। আমাকে সেদিন একজন জয়েন্ট সেক্রেটারি বলতেছিল যে ভাই বিশ্বাস করবেন না, যে এখানে চোখের সামনে দেখতে পাচ্ছি উপদেষ্টাদেরকে যা বোঝানো হচ্ছে তারা তাই করতেছে, কারণ একটু তাদের তো অভিজ্ঞতা নেই। এই যে উপদেষ্টাদের নিয়োগ করা হয়েছিল, তাদের কয়জনের ব্যুরোক্রেটিক প্রসেসটা খুব ভালোভাবে জানেন। এই যে রেজনা যিনি আছেন, তাকে নিয়ে একসময় বিএনপি কয়েকজন নেতা বলছিলেন, আর আমার খুব ঘনিষ্ঠ মানুষ, উনি খুব ভালো কাজ করবেন। সেই বিএনপি নেতা গতকালকে আমাকে, যিনি প্রশংসা করেছেন, তিনিই গতকালকে বলছিলেন ভাই অনেক বড় একটা সর্বনাশ হয়ে গেছে। কেন? এই রেজনা উনি তো অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে উনি মনে হয় ভারতের উদ্দেশ্য ফুলফিল করছেন। ওনার ভূমিকা সবকিছু আমাদের রাষ্ট্রের স্বার্থে বা আমাদের অ্যাকচুয়ালি আমরা যেটা আশা করেছিলাম তা তো হচ্ছে না। তারপরে আরো একজন উপদেষ্টা আছেন, আমি যিনি কয়েক জায়গায় আওয়ামী লীগের লোকজন পদায়ন করেছেন, আমি নাম নেই, আদিলুর রহমান। উপদেষ্টা আদিলুর রহমানের নামটা কেউ নেয় নাই। আদিলুর রহমান সম্পর্কে এই যে আমি আসিফ নজরুলকে নিয়ে একটা করা হয়েছিল, আসিফ নজরুল কিন্তু অনেক বিষয় আছে, বাট আসিফ নজরুলের নাম নিয়ে আমি আরেকজনকে কিন্তু বাঁচিয়ে দিয়েছি। সেটা কি? আসিফ নজরুলকে যখন এই মুস্তফা সরোয়ার ফারুকী নিয়ে তাকে যখন এখানে জড়ানো হয়, এখানে অন্যতম কারিগর ছিল এই আদিলুর রহমান। আদিলুর রহমান কিন্তু এই জায়গায় মুস্তফা সরোয়ার ফারুকী যখন উপস্থাপন করা হয়, সেখানে আমি নিজে আসিফ নজরুলের কাছে প্রশ্নটা করেছিলাম যে আপনি কি এই ইয়াকে মুস্তফা সরোয়ার ফারুকীর নাম প্রস্তাব করেছিলেন? আসিফ নজরুল তখন বলেছিল যে যখন রেজওয়ানা এবং আদিলুর রহমান এরা যখন তার নামটা নিয়েছিল, আমি তখন অবাক হয়ে বলেছিলাম মুস্তফা সরোয়ার ফারুকী। মানে সে অবাক হয়ে অনেকটা মানে সারপ্রাইজ হয়ে তিনি কথাটা মেনশন করেছিলেন। তার মানে বিষয়টা হচ্ছে কি, যে আমরা অনেক ক্ষেত্রে আমরা একজন দুইজন অপরাধীর নাম নিলে বা একজন দুইজন সন্দেহভাজন ব্যক্তির নাম নিলে অনেক প্রকৃত অপরাধীরা কিন্তু ঢেকে আড়ালে করে যাচ্ছেন। এই আদিলুর রহমান নামটা কিন্তু কেউ নিচ্ছে না। এবং ওনার আরো কয়েকটা বিষয় আছে, আমি এগুলো বলতে গেলে সময় নষ্ট হবে। আরো অনেকগুলো ব্যক্তি যারা আওয়ামী লীগের তারেক সিদ্দিকীর ডান হাত ছিল, তার সময় নিয়োগ প্রাপ্ত, সেই সব ব্যক্তির এক্সটেনশন করছেন, সেই সব ব্যক্তিকে উনি নিয়োগ দিয়েছেন এই আদিলুর রহমান, কিন্তু তার নামটা কিন্তু আমরা কেউ নিচ্ছি না। তো আমাদের এখানে উপদেষ্টাদের মধ্য থেকে এখানে এক দুজন বাদে অধিকাংশ উপদেষ্টা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তারা বিভিন্ন মানুষকে শেল্টার দিচ্ছেন। তাদের কাছে আওয়ামী লীগের সুবিধাভোগী কিছু কর্মকর্তা তদবির করছেন, লিয়াজও করতেছেন, তারা সেই লিয়াজও শুনে তাদেরকে পদায়ন করছেন অথবা তাদের এক্সটেনশন দিচ্ছেন, তাদেরকে টিকে রাখছেন। তো আমরা এখনো সময় আছে, যদি বড় ধরনের নাশকতা থেকে বাংলাদেশকে রক্ষা করতে চাই সত্যিকার অর্থে, তাহলে আমাদের উচিত অতি দ্রুত বিভিন্ন জায়গায় একদম রেডিক্যাল পরিবর্তন আনা।
আমাদের এখন পর্যন্ত আমরা পুরা গোয়েন্দা সংস্থা থেকে পুরনো লোকগুলোকে সরাতে পারিনি। আমাদের গোয়েন্দা সংস্থা ডিজি চেঞ্জ হয়েছেন, কয়েকজন ডাইরেক্টর চেঞ্জ হয়েছেন, এখন অনেক কর্মকর্তা চেঞ্জ হয়নি। আমি ধন্যবাদ জানাই র্যাবের অতিরিক্ত ডাইরেক্টর অপারেশন এডিজি অপারেশন করেন ইফতেখার, তাকে আমি ধন্যবাদ দিই। উনি দায়িত্ব নেওয়ার পরে আমি এই একজন লোককে দেখেছি যে র্যাবের সব সিও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বের পদগুলোর জন্য উনি নিজে পার্সু করে সেই র্যাবের পরিবর্তনটা ঘটাইছেন, যেটা অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে করা হয়নি। বাট এখন র্যাবের তো অতটা ক্ষমতা নেই, র্যাবের পরিবর্তন আসলে খুব একটা ইম্প্যাক্ট ফেলে। কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেখানে পরিবর্তন জরুরি, যেমন সংস্থাপন মন্ত্রণালয় আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, কিন্তু সেই সংস্থাপন মন্ত্রণালয় এপিডি থেকে শুরু করে সচিব থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা যারা আছেন তাদের কয়জন আমাদের জন্য রিলায়েবল? ভূমি মন্ত্রণালয় এখন অনেকগুলো জায়গায় অনেকগুলো লোক আছে, কয়েকজন ডিসি আছেন। মুন্সিগঞ্জের ডিসি, আমি একদম নাম স্পষ্ট করে বলি, মুন্সিগঞ্জের ডিসির ব্যাপারে পরিষ্কার কথা আছে যে তিনি আওয়ামী লীগের সুবিধাভোগী এবং তিনি ঘন ঘন গোপালগঞ্জ যাইতেন, এই টুঙ্গিপাড়া যে সেখানে বিভিন্ন জনের সাথে তদবির করতেন, বঙ্গবন্ধুর মাজার জিয়ারতের কথা বলে ওখানে লিয়াজো করে বেড়াইতেন। তিনি মুন্সিগঞ্জের ডিসি হিসেবে এখন আছেন এবং এই মুন্সিগঞ্জের ডিসিকে কোন একজন উপদেষ্টা সরাসরি তাকে প্রোটেক্ট করছেন, কেউ এই কথা বলছেন। এবং এই মুন্সিগঞ্জের ডিসি সম্পর্কে অনেক কথা আছে, কিন্তু তাকে কেউ সরাইতে পারছেন না, কারণ একজন উপদেষ্টা সরাসরি তাকে টিকিয়ে রাখছেন। এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিসি আছেন বা এসপি আছেন, বিভিন্ন কর্মকর্তা আছেন, তারা কিন্তু কোন না কোনো উপদেষ্টাকে ধরে ম্যানেজ করে চলে যাচ্ছেন। তখন ওই উপদেষ্টা কি বলছেন, আমাদের তো একটু দক্ষ লোক দরকার আছে, শুধু সৎ লোক খুঁজতে হবে, শুধু নিরপেক্ষ আমি বিরোধী খুঁজতে হবে, আমাদের দক্ষ লোকের প্রয়োজন নেই। উনি দক্ষতার নামে একজন বদমাশকে ওখানে বসিয়ে রাখছেন, যিনি এই আমাদের দেশ বিরোধীদেরকে শেল্টার দিচ্ছেন, কোনো ইয়া করা হচ্ছে না। আমরা উপদেষ্টাদের দোষ দিতে পারি, অবশ্যই তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের কার্যক্রম, ব্যক্তিগত মতাদর্শতা, আমাদের আমরা যেটা জানি তার ইনফ্লুয়েন্সটা অবশ্যই থাকবে, কিন্তু তাদের চারিপাশে যারা আছে, তারা যাদেরকে নিয়ে কাজ করছে, তারা যদি তাদেরকে মেনে নিয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো তারা স্বৈরাচারের দোষর। কিন্তু তাদেরকে যদি পরিবর্তনের কোনো চেষ্টা নাই করে তাহলে কিভাবে তারা সরকার চালাবে? তারা তো তাদের ওই মাথার ইনস্ট্রাকশনে চলছে। উপদেষ্টাদের আমি মনে করি বোঝা উচিত যে তাদের যদি স্বাধীনভাবে তাদের অবস্থান নিশ্চিত করতে হয়, কার্যক্রম চালাতে হয়, তাহলে তাদের টিমকে সেট আপ করতে হবে। এই বিষয়টা খেয়াল না করলে এই ধরনের ঘটনা একটার পর একটা ঘটতে থাকবে। আমি যেটা আমার সকালবেলা যেটা অবজারভেশন দিয়েছি, 19টা ইউনিট গেছে, এর মধ্যে 9টা ইউনিট শুধু টিভিতে ফটো সেশন করছে রাস্তায় দাঁড়ায়। একটা সেক্রেটারিয়েট বিল্ডিং এ ফায়ার ব্রিগেডের গাড়ি কেন ঢুকতে পারবে? আগুন নিভাতে এত সময় কেন লাগবে? সবাই খুব অত্যন্ত দৃঢ়ভাবে খুব সামর্থ্য দেখাচ্ছে। আমরা 1:52-তে খবর পেয়েছি, 1:54-50 খবর পেয়েছি, 52-তে মুভ করেছি, 54-তে আমরা পৌঁছে গেছি, কিন্তু কেউ বলতেছে না যে আমরা প্রথম পানি স্প্রে শুরু করছি। আগুন নিভাতে তো উপস্থিতি না, কার্যকর পানি বেশি ছিল স্যার, মানে কাদের চেয়ে প্রয়োজন ছিল না। কয়টা ইউনিট পানি দিতে পারছে, কয়টা ইউনিট অকার্যকর ওখানে বসেছিল, কয়টা ইউনিট ঢুকতে পারে নাই, গেট ভেঙে কেন ঢুকতে হলো? এটা কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা? পাবলিকের একটা বিল্ডিং ভালো, আগুন ধরলে পরে রাজুক আসে, বিভিন্ন সংস্থা আছে, ফায়ার ব্রিগেড এসে হাজার রকম আইন কানুন সব দেখায়। আচ্ছা, আমি দেখতে চাই যে সেক্রেটারিয়েটে এই আইন কানুন গুলা কার্যকর হচ্ছে কিনা। তদন্ত কমিশন গঠন হয়, কিন্তু যেটা রিপোর্ট আমরা জানতে চাই কি হয়েছে। এই না হলে কিন্তু এগুলো চলতে থাকবে। এই নাটক সারা জীবন ধরে আমরা দেখে আসছি, যেগুলোকে আমাদের এই তদন্ত কমিটি গঠনের এই আদেশটা আমাদেরকে মোটেও আনন্দিত বা স্বস্তি দেয়। ছোট্ট একটা ইনফরমেশন দেই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই জায়গার যে পুলিশ ডিপার্টমেন্ট থেকে এডিসি বা এসপি পদমর্যাদার 1-2 জন অফিসার থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন সিকিউরিটিটা দেখার জন্য। খুব দুঃখজনক হলে সত্য, এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দায়িত্বে যে পুলিশ অফিসার ছিলেন তিনি ছিলেন মনিরুলের সবচেয়ে বিশ্বাসভাজন একজন অফিসার। ভাই সচিবদের পিএস 10 জন এখান থেকে বের হয় নাই, সবাই আমি কিন্তু এই বিষয়ে সবসময় একটা উদাহরণ সবাইকে দেওয়ার চেষ্টা করি। আমরা যদি টার্কির এক্সাম্পলটা নিই, এরদোয়ান যখন ক্ষমতা নাই, এই কুয়ের মাধ্যমে একটা যে পরিবর্তনটা আসে, কুয়ের একটা গল্প শুনলাম, একটা ঘটনা আমরা জানলাম। 3-4 দিন পরে দেখি 6,000 জাজ চাকরিচ্যুত হয়েছে, কয়েকদিন পরে দেখি 5,000 সরকারি কর্মচারী চাকরিচ্যুত হয়েছে। তার মানে উনি বুঝছেন যে আমাকে যদি ক্ষমতা ধরে রাখতে হয়, ঠিক মতো তাদের থেকে আমার মুক্তি পেতে হবে, তাদেরকে পরিবর্তন করতে হবে। সে সমস্ত কার্যক্রম আমরা একেবারেই নিচ্ছি না, কোনো চেষ্টাও করছি না। আমরা মনে করছি যে এরা সব দেশপ্রেমিক অফিসার, কোনো কারণে হাসিনার প্ররোচনায় বা আওয়ামী লীগের প্ররোচনায় এরা বিপদে চলে গেছিল, আমার অবস্থান, আমার পার্সোনালিটি, আমার জ্ঞান গরিমা সবকিছু তাদেরকে আবার রাস্তায় নিয়ে আসবে। কিন্তু বাস্তবে বাংলাদেশে সেটা কোনদিন সম্ভব না। জি, আমরা যেটা দেখতেছি যে এই জন্য আমি বলতেছি যে শুধু উপদেষ্টাদের দোষ দিব, কিন্তু তারপরেও তাদের টিমটা তো কমপ্লিট রয়ে গেছে। এখন তারা নিজেরা যদি ইনভলভ থাকে না আমরা সন্তুষ্ট আমাদের টিম নিয়ে, তাহলে অবশ্যই আমি রেজার সাথে। এই যে সচিবালয়ে আজকে যে ঘটনা ঘটলো, এটা সব বিভিন্ন জায়গায় কোথাও কোনো ধরনের পরিবর্তন করা হয়নি। এই যে অপরিবর্তিত রেখে আওয়ামী লীগের লোকজনকে রেখে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিচার করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এটা কতদূর সম্ভব হবে? এখন যে হযবরল অবস্থা, এতদিন ধরে তো আমাদের অনেকেই বলেছেন যে আপনি এত কথা বলেন কেন, ইলিয়াস হোসাইন এত কথা বলে কেন, কনক সারোয়ার এত কথা বলে কেন, এই সরকার তো আমাদের সরকার। তো আমি শুরু থেকেই বলেছি যে এটা আমাদের সরকার না। এখন যেটা ঘটলো, করণীয় কি? পেলাম যে এই তদন্ত কমিটি হচ্ছে এই আগুনের 7 জন মেম্বারের, এবং
একটা নাম স্থির করছে জনাব মোহাম্মদ খালিদ রহিম, অতিরিক্ত সচিব, জেলা এবং মাঠ প্রশাসন, মন্ত্রিপরিষদ বিভাগ। আর বাকিগুলো দেখেন আমি পড়তেছি, জননিরাপত্তা বিভাগের প্রতিনিধি, যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অধিদপ্তরের প্রতিনিধি, গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিনিধি। এই কমিটি কোনো ফাংশন করতে পারবে না। এত বড় একটা ঘটনা এবং একটা তদন্ত কমিটি হইলো, নামগুলো বের করতে পারলো না যে আমি কোন পার্সনকে দেবো। তদন্ত কমিটি সবসময় হয় পার্সন। আমরা কমিশনের চেয়ারম্যান কেন খুঁজি? কারণ আমরা হাসান নাসির সাহেবের রিকমেন্ডেশন দিলাম নাম ধরে, কারণ ওই ব্যক্তিটা ইম্পর্টেন্ট। আর এইটা তো ইন্ডিপেন্ডেন্ট হবে না, কারণ সচিবালয়ে আগুন লাগছে, আমি আরেকজন সেক্রেটারিকে দিচ্ছি দায়িত্ব, ওর বাইরে থেকে দিতে হবে। তো সচিব একজন অবসরপ্রাপ্ত সচিব হইলে সেটা একটা কথা ছিল, হ্যাঁ, এর বাইরে থেকে দিতে হবে। আর তারপরে দেখেন এখানে বিচার বিভাগের কোনো প্রতিনিধিত্ব নেই, আর অমুক প্রতিনিধি সাহেব পাঠিয়ে দিবে, আচ্ছা ঠিক আছে এই মিটিং এ তুমি যাও, ওই মিটিং এ আরেকজন যাবে, ওই মিটিং এ আরেকজন যাবে, এইভাবে। এই তদন্ত কমিটি আমাদের কাছে গ্রহণীয় না। এই তদন্ত কমিটি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, রেসপেক্টেবল ফিগারদেরকে দিয়ে এটা কনসিস্ট করতে হবে। দরকার হলে 2-3 দিন সময় নেন, এই একদিনের মধ্যে দিতে হবে তা না, 2-3 দিন সময় এটা বাতিল করতে হবে, 2-3 দিন সময় নিয়ে এই তদন্ত কমিটি করতে হবে এবং এটা যেন সর্বোচ্চ গুরুত্ব নিয়ে কাজ করতে পারে সেই কাজ করতে হবে, ব্যবস্থা করতে হবে। এবং এইখানে বিচার বিভাগের অবশ্যই অংশগ্রহণ থাকতে হবে, এইখানে আর্মির অংশগ্রহণ থাকতে হবে, সেনাবাহিনীর অংশগ্রহণ থাকতে হবে, সাবেক গোয়েন্দাদের অংশগ্রহণ থাকতে হবে। এটা কমপক্ষে 10-12 জনের একটা কমিটি হতে হবে এবং তাদেরকে সমস্ত রিসোর্স দিয়ে এদেরকে সাহায্য করতে হবে যেন তারা ফাংশন করতে পারে। আমার বলার শেষ আর কি। পিনাকিদা সরি, একটা আমি যেহেতু প্রফেশনালি এই সাবজেক্ট ম্যাটারের উপর প্রশিক্ষণ নিয়েছি আমি, এবং আমি বিদেশে একটা প্রতিষ্ঠানে অনেক বছর ধরে কাজ করি। তো আমি অ্যাকচুয়ালি নর্মালি এই যে ফায়ার ইনসিডেন্ট এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনার ইউনাইটেড নেশনসে আমাদের আর্মি অফিসাররা যা কাজ করে তাদের সবার জানার কথা, ইউনাইটেড নেশনস থেকে শুরু করে সব ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সব জায়গায় কখনো কোনো ফায়ার ইনসিডেন্ট, ইভেন আমি যে বিদেশি প্রতিষ্ঠানে বর্তমানে কাজ করি এখানেও কোনো ফায়ার ইনসিডেন্ট ঘটলে যদি সেখানে কোনো সামরিক অফিসার ওই প্রতিষ্ঠানে, সেটা ইউনাইটেড নেশনস যদি হয়, কোনো সামরিক কর্মকর্তা থাকে, তাকে ফার্স্ট ওখানে তদন্ত কমিটিতে ঢুকানো একদম ফার্স্ট প্রায়োরিটি। এবং এটার কারণ কি হচ্ছে যে ফায়ার ইনসিডেন্টটা ঘটার ক্ষেত্রে এখানে যে ধরনের প্রবাবল সিমটমস গুলো বা যে ধরনের আপনার ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো আপনি পরীক্ষা নিরীক্ষা করবেন বা যে প্রসেসটা ফলো করবেন, এটা একজন সামরিক অফিসারের অন্য সবার চেয়ে ভালো জানার কথা। কিন্তু দুঃখজনক হচ্ছে এই তদন্ত কমিটি আপনি যেটা দেখেন, এটা আমি জাস্ট কিছুক্ষণ আগে আমি এটা দেখতেছিলাম, এখানে একজন ব্যক্তিকে রাখা হয়নি যার এই সাবজেক্ট ম্যাটারে এক্সপার্টাইজ আছে, একজনও না। জি, তার মানে ফাংশন না করে চেষ্টা করো। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।